সরে যান দাদা 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 এখানে দাঁড়াবেন না প্লিজ 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 স্যার প্লিজ স্যার স্যার একটুখানি স্যার আগে ওইটা প্রমাণ করুন কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে। আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না, ইনকাম ট্যাক্সকে দোষ দিই না, কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন, আর একজন আমি ওকে বলবো, ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না, বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। আপনি বলুন, আমাদের প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতে, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি। তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন। এইসব কারণগুলো বিজেপিতে যতদিন থাকবে, বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না। তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না, কিন্তু এই যে লোকগুলো আছে, সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি, এই দুইজন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ঘ্যাঘা করে, আজকে দিদিকে চোর বলছে, সুজিত বোসকে চোর বলছে। ও নিজের আয়নাটা, নিজের মুখটা দেখুক কোথায় ও মানুষের কাছে গেছে। তাই আমি বলি, এর জবাব আমরা রাজনৈতিক ভাবেই দেবো। আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ সিআরপিএফ কে ধাক্কা দাও, কাউকে বলিনি। আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে। আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। তার কারণ বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, তার কারণ আমরা মনে করি এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই। সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন লাস্ট ইলেকশনে। তিনি বলেছেন খেলা হবে স্লোগান দিয়ে তিনি যে রাস্তায় নেমেছিলেন। সরকার গড়ার ক্ষেত্রে 213টা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয়ী করেছেন। আর মমতা ব্যানার্জি হচ্ছেন ডেভেলপমেন্টের লোক। তুমি মমতা ব্যানার্জিকে চোর বলছো, তুমি তো ওইখান থেকেই তুমি বড় হয়েছো, ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো। আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন, তুমি ভেবো না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না। তার কারণ নিচে পার পেতে পারো, ওপরে কেউ পার পাবে না। তার কারণ তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো। তোমার পরিবার, আমি কারোর পরিবার ধরে বলি না, ও পরিবার তুলে কথা বলছে, আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো। আর কি সুযোগ সুবিধা তোমার দরকার ছিল, আর কি সুযোগ সুবিধা তোমার আছে, নেই তোমার, সবকিছু তুমি নিয়েছো। এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় মাতব্বরি কথা বলছো। কোনোদিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না, কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না। বিজেপি ভালো, শুভেন্দু খারাপ, এটাই কি বলতে চাইলেন সুজিত বসু? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বললেন যে বিজেপির সব লোক খারাপ বলবো না, কিন্তু তুমি ভালো না, মানে শুভেন্দুকে বলার চেষ্টা হয়েছে তুমি ভালো না, আর তোমাকে কোনো জায়গা বিজেপি দেবে না কারণ তুমি খুব খারাপ। তারপর আরো সব কত কি বললেন। তুমি যতই এইসব করো, তোমার কোনো জায়গা নেই বিজেপিতে। বিজেপিতে শুভেন্দুকে জায়গা দেওয়া হবে কি হবে না, সেটার ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন সুজিত বসু। আবার এটাও বলছেন যে এই শুভেন্দু অধিকারীরাই যেমন যেমন বলছেন তেমন তেমন সেন্ট্রাল এজেন্সি কাজ করছে। তাহলে সেটা কি করে হচ্ছে? যদি বিজেপি শুভেন্দু অধিকারীকে পাত্তা না দেয়, তাহলে বিজেপি শাসিত যে সরকারটা রয়েছে কেন্দ্রে এবং যে সেন্ট্রাল এজেন্সি, তাহলে সে শুভেন্দুর কথা শুনে তাহলে তারা কি করে চলছে? ওনারাই তো বলছেন যে শুভেন্দু যেমন যেমন বলে দিচ্ছেন তেমন তেমন যাচ্ছে। তার মানে শুভেন্দুর কথা চলছে, তার মানে এজেন্সি শুভেন্দুর কথা শুনে চলছে। এবার এজেন্সি শুভেন্দুর কথা শুনে কেন চলবে? তাহলে উপর থেকে কোথাও একটা কলকাঠি নাড়ার হয়তো জায়গা রয়েছে, সেখানে নাড়তে পারছেন শুভেন্দু। তার মানে শুভেন্দুর সেই অ্যাক্সেস রয়েছে, বা বিজেপি শুভেন্দুকে সেই অ্যাক্সেস দেয়। তাহলে শুভেন্দুকে বিজেপি পাত্তা দেবে না, ওই দলে কোনো জায়গা হবে না। তাহলে সেই কথাটা কি করে বলছেন সুজিত বসু? নিজের মধ্যেই তো একটা মানে একটা দুরকম কথা চলে আসছে। উনি কি ঠিকঠাক কথা বলছেন নাকি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন? যেভাবে আজকে 13.5 ঘন্টা রেড হয়েছে দুটো বাড়িতে, তাতে করে কি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন? এখন উনি বলছেন যে কিছুই পাইনি, কিছুই পাইনি। কি পেয়েছে না পেয়েছে আমরা কি করে জানবো?
কিন্তু এটুকু বলেছেন যে ওনার ফোনটাকে নাকি নিয়ে যাওয়া হয়েছে। তো ফোনটা কেন নিয়ে চলে গেল ইডি? নিশ্চয়ই কোথাও একটা কিছু সন্দেহ করছে, এখনো সন্দেহ রয়েছে, সেই জন্যই তো ফোনটা নিয়ে গেছে। বলেছেন যে আমি দমকলের মন্ত্রী, আমার এমার্জেন্সি ফোন, বললাম ফোনটা দিতে, ফোনটাও দিল না, নিয়ে চলে গেল। তো ফোনটা কেন তাহলে নিয়ে চলে যাবে? তাহলে নিশ্চয়ই এখনো সন্দেহ ক্লিয়ার হয়নি ইডির। তো সন্দেহ যখন ইডির ক্লিয়ার হয়নি, ইডি শুধু বাড়ি থেকে চলে গেছে বলেই কি আপনি চিৎকার করতে শুরু করে দেবেন নাকি? ক্লিন চিট পেয়ে গেছেন, ক্লিন চিট পেয়ে গেছেন, আর এদিকে ইডি ফোন নিয়ে চলে গেল। আরো কি কি নিয়ে গেছে জানি না দর্শক। আর 13.5 ঘন্টা কি ইডি কি ওখানে বসেছিল নাকি? নিশ্চয়ই এসে পেয়েছে কিছু, সেগুলো মিলিয়ে দেখবে। এরকম আমি আগের ক্ষেত্রেও বলেছি, এর আগেও দেখেওছি। ওই একবার দুবার প্রথম যখন রেড হয় তখন কিছু পাওয়া যায় না, পরবর্তীকালে আবার দেখি অ্যারেস্ট করে নিয়েছে। তো এইসব তো চলে, এটা তো একটা পার্ট। ইডি গেলেই যেমন কেউ দোষী সাব্যস্ত হয়ে যান না, আবার ইডি যদি ধরে না নিয়ে যায় তার মানে তিনি ক্লিন চিট পেয়ে যান না, যতক্ষণ না ক্লিন চিট দেওয়া হচ্ছে। ব্যাস, ইডি চলে যেতে একেবারে চিৎকার করছেন দিদির মতো করে, চিৎকার করে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন আমার কাছে কিছু পাইনি, তার মানে আমি ক্লিন। এদিকে পরিবারের লোকজন সব চাকরি করছেন, যে খবর সামনে এসছে। আবার বলেছেন কেউ যদি চাকরি, ইন্টারভিউ এসব দিয়ে পায় তো সমস্যা কোথায়? সেটা নিয়েই তো প্রশ্ন। সমস্যা তো কিছুই নেই নিয়ম মেনে হলে, সেটা নিয়েই তো প্রশ্ন। সেই প্রশ্নই তো শুভেন্দু অধিকারীরা তুলছেন। এবার যখন কারো বাড়িতে ইডি যাচ্ছে, যখন মিডিয়া বিরোধী নেতা হিসেবে শুভেন্দুকে প্রশ্ন করছে, তখন শুভেন্দু একটা রিয়াকশন দিচ্ছেন। তো সেই রিয়াকশন দিচ্ছেন বলে এত তেলে বেগুনে জ্বলে যাওয়ার কি আছে? বাড়িতে ইডি গেছে বলেই তো শুভেন্দু অধিকারী বলার জায়গাটা পেয়েছেন, সুকান্ত মজুমদাররা বলার জায়গা পেয়েছেন। না গেলে কি করে পেত? আবার সুকান্তকে উদ্দেশ্য করে বললেন যে ওকে পলিটিক্যাল ফিগার বলে মনে করি না। কত ঔদ্ধত্য দর্শক দেখুন। সুকান্ত মজুমদার একজন এমপি, পার্লামেন্টে উনি মানে যান, পার্লামেন্টের উনি যান, এবং উনি তো মানে ভালো এমপি হিসেবে পুরস্কারও পেয়েছেন। সেই এমপির নামে এরকম কথা বলা হচ্ছে যে উনি জানি না। আর একটা কথা, একটা শব্দ ইউজ করলেন একটা প্রাণীর নাম করে, দেখলেন তো শব্দটা? আমি আর এখানে সেটা ইউজ করছি না। এখন একজন মন্ত্রী যদি এইভাবে পলিটিক্যাল ফিগার লোকজনদেরকে দাগেন, এবার যদি ঘুরিয়ে কেউ বলেন যে আপনি ওটা, তখন কি হবে? আপনি লম্বা চওড়া, আপনাকে ওটা খুব ভালো মানাবে। যদি কেউ বলে দেন, বলে বসেন, কেমন লাগবে? আসলে এদের দলে তৃণমূলের সব নেতা নেত্রীরা এরকম গালাগাল টালাগাল দিতে অভ্যস্ত। মহিলারা গালাগাল দেন। এই কাকলি ঘোষ দস্তিদার শুভেন্দুকে উদ্দেশ্য করে কেমন গালাগাল দিয়েছেন। সুতরাং এটা পলিটিক্যাল কালচার আছে, গালাগাল দেওয়া তো উনিও দিয়েছেন। কিন্তু উনি কিন্তু এইভাবে কথা বলেন না, মানে অন্যান্য সময় এরকম দেখিনি, যেটা আজকে দেখেছি। আজকে আমার পরিষ্কার দেখে মনে হয়েছে ফ্রাস্ট্রেটেড। এইভাবে যেটা হয়েছে, খুব উত্তেজিত হয়ে পড়েছেন, জানি না সেটা কি কারণ, কি বুঝছেন, কি বুঝেছেন, তাকে কি সব প্রশ্ন করা হয়েছে। তবে এটুকু বলি দর্শক আবারও, ক্লিন চিট পেয়ে গেছেন সুজিত বোস, এটা নয়। আমি আগেও বলেছি, এজেন্সি তদন্ত করছে, অনেক দিন পর রেড হচ্ছে। কবে সে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, অনেক দিন পর রেড হয়েছে। ফলে ডকুমেন্ট থাকলেও যে সেগুলো রেখে দেওয়া হবে, এটা বিশ্বাস করা ঠিক নয়। মানে ডকুমেন্ট যেখানে যা আছে সেগুলো তো অনেক সময় পাওয়া গেছে, লোপাট তো এমনি করে দেওয়া হতে পারে। উনি তো আগেই বলেছেন যে আমার নাম বলানোর চেষ্টা হয়েছে নেতাইকে দিয়ে, সুতরাং উনি জানতেন যে যেকোনো সময় ইডি আসবে, ফলে ডকুমেন্ট কি আর বাড়িতে রেখে দেবেন না কি থাকলে? এখন ইডিকে আরো অনেক সব পারিপার্শ্বিক ব্যবসা বা লিঙ্ক টিঙ্ক দেখে খুঁজে বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে কোথায় কি লিঙ্ক রয়েছে। সেই জন্যই ইডির সময় লাগছে। হয়তো সত্যি এখনই গ্রেপ্তার করার মতো কিছু পেলো না, এবার গেছে মিলিয়ে দেখবে, আরো সব কথা সব দেখবে, খতিয়ে দেখবে, তারপর সিদ্ধান্তে আসবে। তাতে যদি না প্রমাণ করতে পারে, ক্লিন চিট পেয়ে যাবেন। কিন্তু এখনই এত চিৎকার করে চেঁচামেচি করার কোনো প্রয়োজন নেই। আর উনাকে মানে সুকান্ত মজুমদার বলেছেন যে এটা তো মানুষের মনে প্রশ্ন, যে একটা সময় এগ রোল বিক্রি করতেন, এত টাকা হলো কি করে? তো এইটা সুকান্ত মজুমদার বলেছেন বলে উনি আবার বলছেন যে এরকম একজন, ওটা তো খুব গায়ে লেগেছে আর কি। আবার বললেন যে হ্যাঁ, এটা আমি তো গর্বের সঙ্গে বলছি, এটা করতাম। আপনাদের প্রধানমন্ত্রীও তো চা বিক্রি করতেন, তাহলে তো আপনি তাকেও অসম্মান করলেন। সুকান্ত মজুমদার তো এরকম কিছু বলেননি যে এগরোল ব্যবসাটা খুব খারাপ, এটা তো বলেননি। বলেছেন যে এগরোলের ব্যবসা করতে সেখান থেকে এত সম্পত্তি হলো কি করে, এটা একটা প্রশ্ন। এগরোল ব্যবসা খারাপ তো বলেননি, ফলে চা বিক্রি তো খারাপ, এই প্রশ্ন উঠবে কেন? মানে প্রধানমন্ত্রী চা বিক্রি করতেন একটা সময়, এখন প্রধানমন্ত্রী হয়েছেন। আর উনি এগরোল বিক্রি করতেন, এখন মন্ত্রী হয়েছেন, রাজ্যের মন্ত্রী হয়েছেন। প্রশ্ন তো অন্য জায়গায়, যে উনি চা বিক্রি থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু ওনার বাড়িতে ইডি সিবিআই ওরকম যায়নি যে টাকা পয়সা এদিক ওদিক হয়েছে, লুটপাট হয়েছে, রেড করতে যায়নি। আর আপনি
এগ রোল বিক্রি করতে করতে মন্ত্রী হয়েছেন, অনেক সম্পত্তি করেছেন, সেটা কি করে হলো সেটা নিয়ে প্রশ্ন, এখন সেটা নিয়ে এজেন্সি তদন্ত করছে। দুটো তফাৎ রয়েছে। অনেক গরিব মানুষই তো অনেক কিছু করতেন, বড় বড় জায়গায় পৌঁছেছেন, চা বিক্রি করতেন, কেউ ধান বিক্রি করতেন, কেউ চাষে খাটতেন, বড় জায়গায় এসছেন। সেটা তো কথা নয়, কোনো কাজকে তো ছোট করা হচ্ছে না। এগ রোল বিক্রি করাটা ছোট তো নয় বিষয়টা। এগ রোল বিক্রি করতে করতে এত কি করে হলো সেটা একটা প্রশ্নের জায়গা, সেটা বলেছেন সুকান্ত মজুমদার। সেটা নিয়ে একেবারে উল্টো ব্যাখ্যা দিয়ে তাহলে প্রধানমন্ত্রীকে ছোট করছেন বলে উল্টো পাল্টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। সবটাই উল্টো পাল্টা ব্যাখ্যা। আর আমি যা কথা শুনেছি, দর্শক বেশ খানিকটা প্রেসমিট করেছেন, ওই টার্গেট হচ্ছেন শুভেন্দু অধিকারী আর বলছেন ভগবানও ছাড়বে না। মানে লাস্টে এমন হয়ে গেছে ভগবান পর্যন্ত তারা চলে যাচ্ছেন, ভগবানও ছাড়বেন না। আগে তো আপনারা ছাড়ুন, আপনারা তো যা করছেন, ওনার বিরুদ্ধে যেভাবে কেস টেস দিয়ে জব্দ করার চেষ্টা করছেন, আগে তো সেটা আপনারা ছাড়ুন, তারপর নয় ভগবানের উপরে। মানে এখন কি আপনারা আর কিছু করতে পারবেন না ধরে নিয়েছেন নাকি, সেই জন্য ভগবানের উপরে ছেড়ে দিচ্ছেন, ভগবান বিচার করবেন? এটা তো শেষ অস্ত্র হিসেবে অনেকে বলে থাকেন। আপনারা তো কম চেষ্টা করেননি ওনার বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের ব্যাপার স্যাপার। একটাও তো পারলেন না, ক্ষমতায় তো রয়েছেন, একটাও তো তাকে মানে এমন কিছু কেস করে তাকে তো ঢোকাতে পারলেন না। তাহলে আর কি মুখে বলে আর কি হবে? আর সেই চাদর মুড়ি, কাগজ মুড়ি দিয়ে টাকা, এ কথা বলতে গেলে আগে তো আপনার সৌগত রায়কে, ববি হাকিমকে, কাকলি ঘোষকে, অপূর্বা পোদ্দারকে, প্রসূন ব্যানার্জিকে, ইকবাল আহমেদকে, এদেরকে সব জিজ্ঞাসা করতে হবে। সুন্দর আহমেদ তো মারাই গেছেন, এদেরকে সব জিজ্ঞাসা করতে হবে যে ওই টাকাটা কিসের টাকা গো? শুভেন্দু অধিকারীকেও দেখেছিলাম দিতে গেছিল, এটা কিসের টাকা, কারা টাকাটা দিয়ে পাঠিয়েছিলেন একটু বলো তো। তো শুভেন্দুকে ওই সামনে না দেখে আগে আপনার আশেপাশে যারা রয়েছেন দলে তাদেরকে প্রশ্ন করুন না, উত্তর তো ওখান থেকে পেয়ে যাবেন। ওই একটাই পেয়েছেন শুভেন্দু সম্পর্কে বলার, আর তো কিছুই পাননি। ফলে আর ওই একই কাসুন্দি বারবার আপনারা ঘাটতে চান, আবার নিজেরাই গ্যাস গন্ধে আবার চুপ করে যান। তো এই হচ্ছে বিষয়, আপনাদের অবস্থা। আপনাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী, তাকে জব্দ করতে হবে। আসলে হয়তো বুঝে গেছেন যা করছেন এখনই, যদি এই লোকটি কখনো ক্ষমতাতে চলে আসেন, মানে যদি বিজেপি ক্ষমতায় আসে এবং যদি সেখানে শুভেন্দু অধিকারীর পাওয়ারটা এখনই বিরোধী নেতা হিসেবে যেভাবে খেলাচ্ছেন, যেটা আপনারা নিজেরা স্বীকার করছেন, যদি কোনো ক্রমে উনি রাজ্যের ক্ষমতাতে চলে আসেন, মানে বিজেপি ক্ষমতায় আসার পরে ওনার হাতে যদি একটা পাওয়ার চলে আসে, তখন যে কি হবে, এখনই যা করছেন হয়তো সেটাই আশঙ্কা করছেন, এবং সেই জন্যই হয়তো শুভেন্দুকে টার্গেট করে আপনারা এভাবে এগোচ্ছেন। কিন্তু এটা পরিষ্কার, যত আপনারা টার্গেট করছেন ততই শুভেন্দু অধিকারী হয়ে যাচ্ছেন, বিরাট নেতা হয়ে যাচ্ছেন। একথা স্বীকারও করেছেন আপনাদের এক মন্ত্রী, মানে প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এমএলএ। তিনিও বলেছেন যে আমরাই শুভেন্দু তৈরি করছি, বড় নেতা বানাচ্ছি আমাদের নিজেদের ভুলে। এই ভুল হোক যাই হোক, বা সহ্য করতে পারছেন না, ধৈর্যের চ্যুতি ঘটছে, সেই জায়গা থেকে হয়তো শুভেন্দুকে টার্গেট করছেন। কিন্তু করতে করতে আলটিমেট শুভেন্দুর কিছু করতে পারছেন না, শুভেন্দুকে আরো তরতর করে উপর দিকে উঠতে সাহায্য করছেন। ছিলেন একজন জেলার নেতা, এখন তিনি হয়ে গেছেন রাজ্যের, এখন তো বিরোধী দলনেতা তো হয়েইছেন, কিন্তু বিরোধী দলনেতা আরো অনেকেই ছিলেন, কিন্তু সত্যিকারের বিরোধী দলনেতা হিসেবে মানুষের যে গ্রহণযোগ্যতা, সেটা উনি যেভাবে অর্জন করেছেন, এবং আপনারাও যেভাবে ওকে মানে ওনাকে ভয় পেতে শুরু করেছেন, মানুষের মনে একটা বিশ্বাস জন্মে গেছে যে শুভেন্দুই পারবেন এই তৃণমূল কংগ্রেসকে এখান থেকে উৎখাত করতে। ফলে এই যে তার গ্রহণযোগ্যতা বাংলার মানুষের মধ্যে তৈরি হয়েছে, তার জন্য কিন্তু আপনারাই অনেকটা কাজ করেছেন, এবং যেভাবে আজকেও যেভাবে তোপ দেখেছেন, এতে শুভেন্দুকে ভয় পাওয়ানোর কিছু নেই। শুভেন্দু আপনার নেত্রীকে হারিয়েছেন 1956 ভোটে, তাকে হারানোর মতো জায়গাতে আপনারা পারবেন না। আর আপনার নেতৃত্ব আর মনে হয় না কোনোদিন নন্দীগ্রামে প্রার্থী হতে যাবেন। ফলে শুভেন্দুকে ভোটে হারানোর কোনো জায়গা নেই। আর এখন তো যা অবস্থা, যদি আপনারা হেরে যান, যদি আপনারা ক্ষমতাচ্যুত হন, এই শুভেন্দুর জ্বালাতে যে আপনারা কোথায় যাবেন, যতই দেহ লম্বা হোক না কেন, কতদূর কোথায় যে ছুটবেন বোঝা কিন্তু খুব মুশকিল। হয়তো সে আশঙ্কার জায়গা থেকেই এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে এইভাবে কথা বলছেন, শুভেন্দুর বিচার হবে, ওপরওয়ালা বিচার করবে। আমার মনে হয় সেটাই, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন। দর্শক কি বলবেন? দেখছেন তো, এনারাই স্বীকার করছেন শুভেন্দু অধিকারীর কত ক্ষমতা। উনি কলকাটিনেটে বাড়ি বাড়ি ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, আবার বলছে শুভেন্দুকে জায়গা দেবে না বিজেপি। কথার কোনো হাতামাতা খুঁজে পেলাম না। দর্শক, যদি আপনারা কিছু হাতামাতা খুঁজে পান বা যদি কিছু বলার থাকে এ নিয়ে, অবশ্যই বলবেন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।